অনেকেই হয়তো পূর্বজন্মে আমার মতোই আপনারাও বিশ্বাস করেন এবং এটা বলা হয়ে থাকে যে পূর্বজন্মে যদি কেউ আপনাকে ঠকায় বা কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার সাথে খুব খারাপ কিছু করে, সে জন্মে যদি নাও হয়, পরের জন্মে কিন্তু তাকে সেই খেসারতটা দিতেই হয়। এর কিন্তু কোনো মুক্তি নেই। সত্যি কি এরকম হয়? আজ আমি আপনাদেরকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেউ খারাপ করছে বা যে মনে করছে যে অন্যকে ঠকাবো, অন্যের প্রাপ্যটা কেড়ে নেব, তার সাথে খারাপ ব্যবহার করব, এই জিনিসগুলো শুধুমাত্র এক জন্মে কখনো কখনো এই পাপের স্খলন হয় না। এরকম অনেক সময় হয়ে থাকে যে সেই জন্মে না হলেও তার পরের জন্মেও সেই খেসারত দিতে হয়। আর আজকের ঘটনাটা ঠিক সেরকমই একটা ঘটনা। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি, আপনারা এই ঘটনাটা ভীষণ এনজয় করবেন এবং যারা আমার মতোই পূর্বজন্মে বিশ্বাস করেন তাদের কাছে কিন্তু এই ঘটনাটা একটা অন্য রকমের ভালো লাগার জায়গা তৈরি হবে। আর যারা পূর্বজন্মে বিশ্বাস করেনও না, আমি আশা করি যে তারা পূর্বজন্মে বিশ্বাস না করলেও তারা হয়তো কর্মে বিশ্বাস করেন, কারণ কর্ম কিন্তু মানুষের জীবনটাই। প্রতিটি মানুষকেই তার জীবনে কাজ করে যেতে হয়। তো সেই কাজটা ভালো করা হচ্ছে না খারাপ করা হচ্ছে, সেই কর্মটা ঠিক না ভুল, সেই দিকে নজর রাখাটা কিন্তু ভীষণ দরকার প্রতিটি মানুষের। তো যারা আপনারা কর্মে বিশ্বাস করেন, যারা আপনারা পূর্বজন্মে বিশ্বাস করেন, তারা কিন্তু আজকের এই ঘটনাটা একদম মিস করবেন না। সকলকে রিকোয়েস্ট করছি, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলিই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে জয়িতাদি লিখে পাঠিয়েছে। ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। তো সেখান থেকে উনি ঘটনাটা লিখেছেন এবং উনি জানিয়েছেন যে ঘটনাটা উনি পাঠিয়েছে এটা ওনার একদম পারিবারিক একটা ঘটনা এবং পুরোটাই কিন্তু ওনার নিজের চোখে দেখা ঘটনা, এর মধ্যে কোনো ভুল নেই। এবং ওনাদের বাড়ির আশেপাশে কিছু লোক এই বিষয়টা সম্পর্কে জানে এবং ওনাদের অবশ্যই কিছু আত্মীয় স্বজনও ঘটনাটা জানেন। তো আমাকে এই ঘটনাটা বলতে গেলে আমাকে কিছুটা পিছিয়ে আসতে হবে। তো প্রথম থেকে ঘটনাটা বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন, আমারও আপনাদেরকে ভালো করে বোঝাতে সুবিধা হবে। তো ঘটনা হচ্ছে যে জয়িতাদির বর্তমান বয়স হচ্ছে 37 এবং উনি একটি প্রাইমারি স্কুলে টিচারই করেন। উনি যেটা লিখেছেন যে ওনারা ছোটোবেলা থেকে মানে একটা যাকে বলে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন। ওনাদের মানে পরিবারটা অনেক বড় ছিল। ওনার মা, বাবা, জয়িতাদি, ওনার ভাই, ওনার দাদু, ওনার ঠাকুমা, ওনার দাদুর এক বোন ছিল, মানে এক আর কি ওনার বাবার পিসি, সেই পিসিও ওনাদের সাথেই থাকতেন। কারণ পিসির অনেক ছোটোবেলায় স্বামী মারা গেছিল, তো তারপরে তিনি কিছুদিন সেই শ্বশুর বাড়িতে ছিলেন, তারপরে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তো তারা সবাই একসাথে জয়িতাদিদের ফ্যামিলিতেই থাকতো। প্লাস আর একজন কাকি ছিলেন, মানে জয়িতাদির মায়ের একজন কাকি শাশুড়ি, তিনিও কিন্তু এই বাড়িতে থাকতেন। এবং এই পুরো পরিবারটাকে মানে সমস্ত তাদের ভরণ পোষণের দায়িত্ব ছিল জয়িতাদির বাবার উপরে। এবং ওনার বাবা যে খুব বিশাল বড় চাকরি করতেন তা নয়,
তো বুঝতেই পারছেন একজন আর্নিং মেম্বার আর এতগুলো মানুষ, তো সবাইকে খাইয়ে পরিয়ে ঠিকঠাকভাবে তাদের প্রয়োজন মিটিয়ে জয়িতাদি বা ওনার ভাইয়ের জন্য যে বিশাল কিছু উনি করতে পেরেছেন ওনার বাবার, সেটা কিন্তু একদমই ছিল না। ওনাদের খাওয়া পড়াটুকু ভালোভাবে হয়ে যেত, এছাড়া কিন্তু কোনো কিছুই আর সেভাবে হতো না। বুঝতেই পারছেন অভাবের টানাপোড়েনের সংসার, এতগুলো মানুষ। আর জয়িতাদির বাবা মা উনি যেটা লিখেছেন যে ওনারা ভীষণ ভালো, মানে এই যে পরিবারে ওনার দাদু, ওনার ঠাকুমা, ওনার দাদু একটা খুব সামান্য মাইনের চাকরি করতেন এবং সেখান থেকে সারা জীবনে উনি খুবই কম সংখ্যক টাকাই সঞ্চয় করতে পেরেছিলেন, এবং সেটাও যেটুকু সঞ্চয় ছিল সেটুকু তাদের শারীরিক বিভিন্ন কাজে ডাক্তার দেখানোতেই সেটুকু আর কি খরচ হয়ে যায়। তারপরে এক পিসি শাশুড়ি, এক কাকি শাশুড়ি, তারাও এসে থাকতো এবং কাউকেই না ওনার বাবা মা মুখের উপরে কখনো না বলেননি যে না এনারা থাকতে পারবে না বা এদের খরচা আমি দিতে পারবো না, সেটা কিন্তু জয়িতাদির বাবা কোনোদিনই বলেননি। এবং জয়িতাদির মাও খুব বিনয়ী একজন ভদ্রমহিলা, তো তিনিও কখনো বলেননি যে আমি এতগুলো মানুষকে কী করে দেখভাল করব বা কী করে আমি সবার জন্য কাজ করব। উনি সবসময় খুব হাসি মুখে থাকতেন। প্রচণ্ড অভাব ছিল, পুজোর সময় সবার মানে এরকমও হতো যে প্রত্যেক পুজোতে সবার জামা কাপড় হতো না, তো একটা জামা কাপড়ই আর কি জয়িতাদি এবং ওনার ভাইয়ের জন্য একটাই জামা কাপড় হতো। এরকম করেই আর কি ওনার ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে ওঠা। একদম অভাব ছিল নিত্যসঙ্গী, শুধু দুবেলা দুমুটো খাওয়া জুটতো ঠিকঠাক, এর বেশি কিছুই না। এবার ওনার যে ভাই ছিলেন, ওনার মানে জয়িতাদির আর কি যেটা উনি লিখেছেন যে মাঝে মধ্যে ওনার একটু মনে প্রশ্ন জাগতো যে কারোর বাড়িতে তো এতজন সদস্য নয়, আমাদের বাড়িতে এতজন সদস্য কেন। আর বিশেষত যখন উনি স্কুলে ভর্তি হলেন, পড়াশুনোর ক্ষেত্রে খুব অসুবিধে হতো, বাড়িতে এত লোক, আর ওনাদের বাড়িটাও যে বিশাল বড় বাড়ি ছিল তা তো নয়। তো ওনার কখনো কখনো মনে হতো যে একটু যদি ফাঁকা জায়গা পেতাম সেখানে একটু পড়াশুনো করতে পারতাম। কিন্তু ওনার ভাই যে, সে ভাই আবার একদম তার বাবার মতো, মানে একদম উল্টো। জয়িতাদি হয়তো মনে মনে ভাবতো যে বাড়িতে এতগুলো লোক, একটু ফাঁকা জায়গা, একটু নিজের মতো সময় কাটাতে পারি না, একটু একা যে পড়বো, পরের দিন পরীক্ষা, এত লোকজন বাড়িতে। কিন্তু জয়িতাদির ভাই আবার অন্যরকম ছিল। ওনার ভাই আবার মানে একদম তার বাবার আর কি ধারা পেয়েছিল, যে বাড়িতে লোকজন এলে খুব খুশি হতো, আরও লোকজনকে। ওর ভাইকে হয়তো ওনার মানে সেই পিসি ঠাকুমা হয়তো বললো যে বাবা আমাকে একটুখানি হাতটা একটু টিপে দিত, একটু পাটা টিপে দিত। ও সুন্দর করে পা টিপে দিত, হাত টিপে দিত, মাথা টিপে দিত, মানে ভীষণ আর কি ভালো ছেলে আর কি যেটা বলায়। এবার সবাই আর কি বলতো যে এই ছেলেটা ভীষণ ভালো, আর সত্যি ও সবার কথা শুনতো, সবাই ওকে খুব ভালোবাসতো, ও সবাইকে খুব ভালোবাসতো, ওর মনে কখনো কোনো কিছু নেগেটিভ নেই, আর মুখেও কখনো কোনো কিছুতেও না বলতো না, এবং যেটা করতো মন থেকে করতো। এবার জয়িতাদি না মানে একটু উল্টো, মানে ওনার ভাইয়ের ক্যারেক্টার থেকে ওনার ক্যারেক্টারটা উল্টো পুরো। ওনার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগতো, কখনো হয়তো বাড়িতে টিভি দেখা হচ্ছে, এবার ও হয়তো পাশের ঘরে পড়ছে, ওর ভাই কিছু বলতো না, ও হয়তো উঠে গিয়ে বলতো যে আমাদের কিন্তু কালকে পরীক্ষা, সব টিভি বন্ধ করো, তোমরা একদম চুপচাপ করে থাকো, আমার পরীক্ষা আছে, আমাকে পরীক্ষা দিতে হবে ভালো করে, আমাকে ভালো নম্বর পেতে হবে, তোমরা সবাই চুপচাপ থাকো, কথা বলবে না। আর ওর ভাই আবার উল্টো, ভাইয়ের আবার পরীক্ষা থাকলে ওর ভাই কী করতো, মানে সে ছাদে গিয়ে কখনো বাইরে গিয়ে কষ্ট করে যাতে অন্য কারোর অসুবিধে না হয়, বাড়ির অন্যান্য লোকগুলোর যেন ওর জন্য কোনো অসুবিধে না হয়, সেই জিনিসটা মাথায় থাকতো। তো মানে এইভাবেই ভাইয়ের সাথে জয়িতাদির বড় হয়ে ওঠা, এবং জয়িতাদি অনেক সময় ওনার ভাইকে বোঝাতো যে দেখ সবসময় এত করবি না, এত করার কিছু নেই, এত ভাবার কিছু, নিজেকে নিয়ে ভাব, নিজের পড়াশুনো নিয়ে ভাব। কিন্তু যা হয় আর কি, প্রতিটি মানুষের মানে মানুষের মধ্যেই তো থাকে যে সে কীরকম হবে, তার একটা রূপরেখা, তার একটা ধারা কিন্তু প্রতিটি মানুষের মধ্যে থাকে। এবার হঠাৎ করে কাউকে বলে কিন্তু আপনি কাউকে চেঞ্জ করতে পারবেন না। তো যথারীতি জয়িতাদি বড় হয়ে মানে নিজের কেরিয়ারটা করতে হবে, কিছু একটা করতে হবে, অনেক ছোটোবেলা থেকে টিউশন করতো, টিউশন করে কিছু টাকা বাড়িতে দিত, কিছু টাকা নিজের জন্য রাখতো। এবার কিছুদিন পর থেকে যখন ওনার ভাইও টিউশন করা শুরু করলো, কারণ পয়সা নেই, নিজের পড়াশোনা নিজেকে চালাতে হবে, তো ওনার ভাই ওনার থেকেও বেশি টিউশন করতো, একদম সকালবেলা বেরিয়ে যেত, টিউশন করতো, কলেজ করতো, তারপরে আবার টিউশন করে বাড়ি ফিরত, এবং ও যা টাকা পেত নিজের কাছে 2-4 টাকা রাখতো কিনা সন্দেহ, পুরোটাই বাড়িতে সংসারে দিয়ে দিত। এবার এই বিষয়গুলো নিয়ে জয়িতাদি কখনো কখনো ওনার ভাইকে বোঝাতো যে দেখ তুই এখন যেটুকু পড়িয়ে রোজগার করছিস, সেটা কিছু অন্তত 50 টাকা হলেও নিজের কাছে জমিয়ে রাখ, কারণ পরে হয়তো তুই কোনো একটা অন্য কোনো পড়াশুনো করতে চাইবি, অন্য কোনো আরও হায়ার স্টাডিজ করতে চাইবি, তখন তুই এই থোক টাকাটা কোথায় পাবি।
তো যা বাড়িতে দিচ্ছিস দে, সেটা ঠিক আছে, বাট 50-60 টাকা হলেও নিজের কাছে রেখে জমাবি তোর নিজের ভবিষ্যতের জন্য। কিন্তু ওই যে বললাম যে ওনার ভাই এত অমায়িক ছিল না, মানে সেটা মানে হেসে উড়িয়ে দিত, বলতো যে ঠিক আছে আমার কাছে তো পরিবার আছে, পরিবারের মানুষগুলো যাতে একদিন অন্তত ভালো খেতে পারে, মাসে 1-2 দিন করে যাতে একটু ভালো খেতে পারে, সেটাও তো আমাদেরই দেখতে হবে। আর ওনার ভাইকে কেউ এটা শিখিয়ে দেয়নি যে তুমি বাড়ির ছেলে, তোমাকে ভালো রোজগার করতে হবে, পরিবারকে দেখতে হবে, সেটা কেউ শিখিয়ে দেয়নি। কিন্তু কোনো একটা অজ্ঞাত চাপ বা একটা অজ্ঞাত দায়িত্ববোধ ওর ভাইয়ের মধ্যে ছোটবেলা থেকে ছিল। এবং যথারীতি ও যখন একটু বড় হলো তখন ও তার দিদি অর্থাৎ জয়িতাদিকে বলতো যে দেখ আমি তো বাড়ির ছেলে, আমাকে তো সবার ভালো মন্দটা দেখে রাখতে হবে। আমি যদি নিজের জন্য জমাই, সেই 50 টাকাটা দিলে 100 টাকাটা দিলে হয়তো একদিন মাংস কিনে আনা যাবে, একদিন হয়তো সবাই মিলে কিছু একটা করা যাবে, এইরকম আর কি। তো বারবার বলতে বলতে জয়িতাদি ওনার ভাইকে ভীষণ ভালোবাসতো। তো উনি একদিন ভাবে যে ঠিক আছে ভাই তো নিজের জন্য কিছু জমায় না, তো জয়িতাদি কী করতো, আর একটা এক্সট্রা টিউশন নিয়ে উনি মানে টিউশনটা পড়াতে, এবং সেই টিউশন থেকে যে ইনকামটা হতো 200-250 যা টাকা উনি পেতে, সেটা উনি ওনার ভাইয়ের জন্য জমিয়ে রাখতো। যে ভাইয়ের যখন কিছুদিন পরে কোনো হয়তো ও কলেজ পড়ার পরে আরও হয়তো অন্য কোনো কিছু পড়তে চাইলো, তখন তো ঘরতে বাইরে থেকে তো পয়সা দিতে পারবে না, আর ও নিজের জন্য কিছু জমায় না। তো জয়িতাদি কী করতো, উনি ওনার ভাইয়ের হয়ে টাকা জমানো শুরু করে। মানে এতটাই ভাই বোনের মধ্যে ভালোবাসা, এতটাই টান ছোট থেকে। যাই হোক, এভাবে চলছে। এবার জয়িতাদি কিছু মানে কলেজ পাশ করার পরে কিছু বছর একটা প্রাইভেট জায়গায় কাজ করতো, তারপরে উনি সরকারি চাকরি, একটা প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে যায়। তারপরে যথারীতি জয়িতাদি একজনকে ভালোবাসতো, একটি ছেলেকে, তো তার সাথেই জয়িতাদি সুন্দর করে বিয়েও হয়ে যায় এবং উনি শ্বশুরবাড়ি চলে যায়। কিন্তু উনি যেটা লিখেছেন ইমেলে, যে উনি যখন শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তখন মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে বাবা মায়ের জন্য খুব কষ্ট হয়, সেটা খুব স্বাভাবিক, সেটা হয়েই থাকে, কম বেশি সব মেয়েরই হয়। কিন্তু উনি লিখেছেন যে আমার বাবা মায়ের জন্য যতটা না কষ্ট হচ্ছিল, আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার ভাইয়ের জন্য। কারণ আমি জানি, আমি আমার ভাইকে তবু বলতাম এটা কর ওটা কর, এদিকে এই একটা সুযোগ আছে, এই সুযোগটা ছাড়িস না, এটা করে নে ওটা করে নে। তারপরে ভাইয়ের থেকে ইচ্ছে করে আর কি বলতো যে আমার ভাই ফোটাই জিনিসটা লাগবে, আমাকে টাকা দিয়ে, বলে ভাইয়ের থেকে টাকাটা নিত। কিন্তু জয়িতাদি কখনো সেই টাকা দিয়ে কিছু কিনতো না, টাকাটা জমিয়ে রেখে দিত, যে ভাইয়ের জন্য, ভাই পরবর্তীকালে হয়তো কাজে লাগবে, আমি ওকে দিয়ে দেবো, এইরকম ব্যাপার। যাই হোক, তো হয়ে গেল। এবার জয়িতাদি তোর সংসার করছে, আর ওদিকে ওনার ভাই একটা ব্যাংকে চাকরি পেয়ে যায়। ভাই পড়াশোনায় খুবই ভালো ছিল, তো সেও আর কি গ্র্যাজুয়েশন পাশ করার 3 বছর পরে একটা ব্যাংকে চাকরি পেয়ে যায়। এবং সে আর কি যতটা আর কি পরিবারের সংসারে আগে খরচা করতে পারতো, সে ব্যাংকে চাকরি পেয়ে গেছে, বা তো তার যথেষ্ট একটা ভালো অ্যামাউন্টের টাকা সে বাড়িতে রোজগার করে আনছে। তো জয়িতাদি বলে যে দেখ, তুই এই যে ইনকাম করছিস, তুই এই ইনকামের যে 50% টাকা, মানে তোর ইনকাম যদি 20,000 হয় সাপোজ, তুই 10,000 টাকা একদম জমাবি, একটা টাকাও সেই 10,000 টাকা থেকে খরচা করবি। তো বাকি যা খরচা করার অন্য 10,000 টাকাটা থেকে করবি, কিন্তু তুই যে একটা স্যালারি পাবি তার 50% তুই জমিয়ে রাখ। এবার এই ধরনের ভালো ভালো বুদ্ধি, ভালো ভালো কথা আর কি জয়িতাদি তার ভাইকে দিত, এবং তার ভাইও হ্যাঁ হু বলতে। এবার ততদিনে ভাই অনেকটা বড় হয়ে গেছে। এবার আগে যেমন ছোটোবেলায় সমস্ত কিছু জানা আছে না, মানে সবটা আর কি জয়িতাদি আর কি জিজ্ঞেস করতো। এবার সে বড় হয়ে গেছে, এবার আর ওনারও নিজের সংসার হয়ে গেছে, অতটা সময়ও হয় না যে প্রতিপদে ভাইকে জিজ্ঞেস করবে বা ভাইকে বলবে যে তুই কত টাকা খরচা করলি, কত টাকা জমালি। তো যাই হোক, সেটা আর কি অতটা জয়িতাদি তখন জানতো না। ইন দ্য মিন টাইম, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখুন, উনি যেটা মেনশন করেছিলেন যে এই যখন মানে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আর কি জয়িতাদির ভাই ভিন্ন জায়গায় চেষ্টা করছিল, তো সেই সময় ওনার একটা কম্পিউটারের খুব দরকার ছিল। ওই যে জয়িতাদি কিছু কিছু করে পয়সা জমাতো, তো সেখান থেকেই, এবং তারপরে উনি নিজে যেহেতু স্কুল টিচারই পেয়ে গেছিলেন, তো সেই জমানো টাকা আর ওনার নিজের থেকে আরও কিছু টাকা দিয়ে জয়িতাদি ওনার ভাইকে একটা কম্পিউটার কিনে দিয়েছিল। কারণ ওনার ভাইয়ের একটা কম্পিউটারের বহুদিনের শখ ছিল, সেটা জয়িতাদি মানে বুঝতে পেরেছিল। তো উনি ওটা কিনে দিয়েছিল, ওনার ভাই ভীষণ খুশি হয়েছিল কম্পিউটারটা পেয়ে। যাই হোক, তো এরকমভাবে সব কিছু ঠিকঠাকভাবে চলছে। তো হঠাৎই একদিন, মানে তখনও কিন্তু জয়িতাদির বাড়ি থেকে মানে ওনার বাবা মা বা ওনার ভাই কেউই কিন্তু বিয়ের জন্য আর কি প্রস্তুত হয়েছে বা বিয়ে করবে এরকম কোনো আর কি বাড়িতে কোনো কথা নেই, ওর বিয়ের কোনো প্ল্যানিংই নেই তখন অবধি।
তো হঠাৎ করে ওনাদের একজন আত্মীয় ছিল, তো সেই আত্মীয় মারফত একটা সম্বন্ধ আসে ওনার ভাইয়ের জন্য। তো সম্বন্ধ এসছে, তো কি সম্বন্ধ, কি ব্যাপার, তো যেটা জানা গেল যে বাঙালি মেয়ে, একটি বাঙালি পরিবার, খুবই সম্ভ্রান্ত পরিবার এবং যথেষ্ট অভিজাত পরিবার। মেয়েটি ছোট থেকে বড় হয়েছে নয়ডাতে, ঠিক আছে, নয়ডাতেই ছোট থেকে বড় হয়েছে। আর মেয়েটার বাড়ির লোক খুব ভালো, খুব বিনয়ী, মানে বাইরের রাজ্যে মানে ছোট থেকে বড় হলেও মেয়েটি কিন্তু বাংলা জানে, বাংলা বলতে পারে, খুব ভালো। তো সেই মেয়েটির জন্য বিয়ের সম্বন্ধ এলো। এবার এই জয়িতাদিদের যে বাপের বাড়ি, ওনারা তো একদম নিম্ন মধ্যবিত্ত ছিল, আর ওনাদের বাড়িটা সেটাও একটা সম্পত্তি ভাগাভাগিতে পাওয়া, একদমই ছোট্ট জমির উপর একটা বাড়ি। সে বাড়ির অবস্থাও খুব যে বিশাল ভালো তা নয়। তো যেটা প্ল্যান ছিল যে ওনার ভাই আস্তে আস্তে বাড়িটা করবে, নয় ওই জমির উপরেই বাড়ি করবে, নাহলে ওইটা বেচে দিয়ে পাশে একটা জমি, ভালো একটু বড় জমি কিনে একটা ভালো করে বাড়ি করবে, তারপর বিয়ে করবে। এবার ওনার বাড়ি থেকে বলে যে না, আমরা তো এখনো বিয়ের জন্য কিছু দেখছি না, কারণ আমাদের বাড়ি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। তো তখন যে আত্মীয় মারফত সম্বন্ধটা আসে, তো বলছে যে না, আসলে মেয়েটা খুব ভালো, আর ওরা একটা সত্যিকারের ভালো ছেলে চাইছে, মানে আর ওদের কোনো ডিমান্ড নেই, কিছু নেই। মেয়ে নিজে যথেষ্ট, মেয়ের বাবার নাকি ব্যবসা ট্যাবসা আছে, বলছে মেয়েদের যথেষ্ট টাকা পয়সা আছে, তো এরকম নয় যে অনেক বেশি টাকা পয়সা রোজগার করতে হবে, এরকম ছেলের সাথেই তারা মেয়ের বিয়ে দেবে। কিন্তু একবার আপনি দেখে নিন, যদি মেয়েটাকে পছন্দ হয়, মেয়েটিকে দেখতে শুনতে খুবই ভালো, আর পুরো বলছে যে মেয়ের ফ্যামিলি ভীষণ ভালো, বলছে এরকম ভালো ফ্যামিলির মেয়ে পাওয়াটা কিন্তু অতটা সোজা নয়, তোমরা একবার দেখে নাও, বিয়ে না হয় পরে দেবে, কি আছে। আর ওরা যদি দেখে পছন্দদের না হয়, বা ওরা যদি বলে যে বাড়িঘর ঠিকঠাক নেই, তাহলে তো ওরা বিয়ের ক্ষেত্রে এগোবে না, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমরা একবার দেখা করে নাও। তো বলছে যে মেয়ে পার্টি নাকি আসছে কলকাতায়, তো তোমরা একবার দেখা করো। তো বললো ঠিক আছে। এবার ওরা তখন কলকাতা থেকে, আচ্ছা এখানে বলে রাখি, ওরা কিন্তু মুর্শিদাবাদেই তখনও থাকতো, ঠিক আছে। তো বলছে যে ওরা কলকাতা থেকে মুর্শিদাবাদ আসবে, মানে যে ওই আত্মীয় মারফত আর কি সম্বন্ধটা এসছে, বলছে ওদের মুর্শিদাবাদে কেউ একজন পরিচিত আছে, তো তাদের ওখানে আসবে। তো তখন মেয়েটির বাবা, মা, এরা তিনজনে মিলে জয়িতাদিদের বাপের বাড়িতে ওনার ভাইয়ের জন্য আসবে দেখতে। এবার এই কথা যখন জয়িতাদির কাছে খবর যায়, তো জয়িতাদি কিন্তু খুব খুশি হয়, ভাবে যে ভাই যেহেতু ভীষণ সাদাসিধে একজন মানুষ, ভাইয়ের যদি তাড়াতাড়ি একটু বিয়ে হয়েও যায়, ক্ষতিটা কি আছে, আজ না হোক কাল তো ভাইয়ের বিয়ে হবেই। এইবারে ওই মেয়ের বাড়ির লোক জয়িতাদিদের বাড়ি এলো, জয়িতাদিও এসেছিল, ওনার হাজব্যান্ডও এসেছিল। তো যেটা ওরা আত্মীয় মারফত শুনেছিল যে মেয়েটি ভীষণ ভালো, মেয়েটির পরিবার ভীষণ অমায়িক, তো যেটা ওরা দেখলো সামনাসামনি, যে মেয়েটির বাড়ির লোক মোটামুটি ঠিকঠাকই ভালো বলাই যেতে পারে, কিন্তু মেয়েটি ভীষণ রকমভাবে অহংকারী, এবং তার টাকা পয়সা নিয়ে দম্ভ রয়েছে, তার শিক্ষা নিয়েও একটা দম্ভ রয়েছে, এরকম রয়েছে। কিন্তু মেয়েটি হাবভাবে বোঝায় যে মেয়েটির ওদের ভাইকে পছন্দ, কিন্তু মেয়েটির হাবভাব বলুন, বা মেয়েটির কথাবার্তা বলুন, বা মেয়েটির যেভাবে আর কি ওদের সাথে পরিচয় করছিল, সেইটা কারোরই খুব একটা ভালো লাগে না। যাই হোক, তো একরকম কথাবার্তা হওয়ার পরে ও মেয়ের বাড়ির লোক বাড়ি চলে গেল। এবার জয়িতাদি এবং ওনার মা বিশেষত আর কি বুঝতে পারে যে এই সম্বন্ধটা খুব একটা ভালো নয়, বা এই বাড়িতে যদি তারা ছেলের বিয়ে দেয়, সেক্ষেত্রে ছেলেও ভবিষ্যতে সুখী হবে কি হবে না, সেই নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন থাকতে পারে। তো এদিকে যখন জয়িতাদির ভাইকে জিজ্ঞেস করা হলো যে তার কেমন লেগেছে, সে তখন প্রথমে জানায় যে হ্যাঁ, মেয়েটির বাড়ির লোক ভালো, কিন্তু মেয়েটির কথাবার্তা শুনে একটু অন্যরকমই মনে হলো। আমার মনে হলো যে ও হয়তো আমাদের বাড়িতে বিয়ে হয়ে এসে বা আমাকে বিয়ে করে ও হয়তো অতটা সুখী হবে না। এবার বিয়েটা উভয়েরই ভালো লাগা খারাপ লাগার মিলিয়ে মিশিয়েই তো আর কি হয়। এবার সেখানে দুটো মানুষ যদি নিজেরা খুশি না থাকে, বা তাদের যদি একে অপরের সাথে কথা বললে বা একে অপরকে যদি তাদের পছন্দ না হয়, তো সেক্ষেত্রে সম্পর্ক তো আর এগোনো যায় না। তো এদিকে জয়িতাদিরও খুব একটা ভালো লাগেনি, জয়িতাদির মায়েরও খুব একটা ভালো লাগেনি। তো তারা বলল যে ঠিক আছে। এবং
ওদের যেটা ধারণা হয়েছিল যে যেহেতু মেয়েটি একটু অহংকারী প্রকৃতির, টাকা পয়সা নিয়ে একটু অহংকার রয়েছে, মানে ওদের বাড়িঘর সম্পর্কে সব কিছুই আগে থেকে ওদেরকে জানানো হয়েছিল, তো সেটা নিয়েও মেয়েটি কিছু কথাবার্তা বলে, যেটা শুনে খুব স্বাভাবিকভাবে বোঝাই যায় যে মেয়েটি অতটা ভালো লাগেনি। তো ওরা ভেবেছিল যে মেয়েটিদের বাড়ির থেকে অবশ্যই আপত্তি করবে, বলবে যে না, আমরা এই বিয়েতে মেয়ে রাজি হয়নি, এরকম কিছু একটা যে রিয়াকশন হবে সেটা ওরা ভেবেছিল। কিন্তু বাস্তবে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের কাছে দুদিন পরেই খবর এলো যে মেয়ের বাড়ি থেকে মেয়ের পছন্দ, মেয়ের বাবা মা সবারই জয়িতাদির ভাইকে, ওদের পরিবারকে পছন্দ হয়েছে এবং ওরা বিয়ে করাতে ইচ্ছুক। এবার এই কথাটা শুনে ওদের না একটু অবাক লাগে যে কি ব্যাপার, ওরা বলছে যে বিয়ে করাতে ইচ্ছুক, কিন্তু মেয়েটির কথাবার্তা তো একটু অন্যরকমই লেগেছিল। তো ওদের না এই বিষয়টা একটু অবাক লাগে, ওরা একটুখানি মানে সারপ্রাইজডই হয়ে যায় বলা যেতে পারে। তো তখন জয়িতাদির ভাই উনি আর কি তখন সমস্ত বিষয়টা ভেবে চিনতে দেখে। তখন অ্যাকচুয়ালি মেয়েটি যখন পছন্দ করে বা মেয়েটির বাড়ির লোক যখন পছন্দ করে, তো জয়িতাদি এবং জয়িতাদির মা পুরো ডিসিশনটা কিন্তু মানে জয়িতাদির ভাইয়ের উপরে দিয়েছিল। বলেছিল যে দেখ, তুই যদি চাস মেয়েটিকে বিয়ে করতেই পারিস, আমাদের সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। আমরা মানে তোর বউ হিসেবে তাকে যতটা আপন করে নেওয়া, যতটা তাকে ভালোবাসা দেওয়ার, আমরা অবশ্যই সেটা করব, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তুই এবার ভেবে দেখ, আমরা তার এই সিদ্ধান্তে, মানে তোর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আমরা এই নিয়ে কোনো কথা বলবো না। তো সমস্ত কিছু বিচার বিবেচনা করে জয়িতাদির ভাইয়ের মনে হয় যে সত্যি তো মেয়েটি এখানে এসে দু একটা এমন কথা বলে গেছে যে কথাগুলো থেকে স্পষ্ট যে ওর আমাদের বাড়ি নিয়ে আপত্তি রয়েছে, আমরা যেভাবে আর কি থাকি, আমাদের যেরকম কালচার, আমরা যেরকম ভাবধারা নিয়ে আর কি চলতে ভালোবাসি, ওর বোঝা গেল ও একটু অন্যরকম। তো তখন ওর ভাই বলল যে না, মেয়েটিকে পছন্দ অপছন্দের থেকেও বড় কথা হচ্ছে আমার মনে হয় ওর সাথে আমার মানসিকভাবে মিল হবে না, তো আমি এই বিয়েটা করব না। তো জয়িতাদিদের বাড়ি থেকে সেই সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হয় যে বিয়েটা হবে না। এবার দেখুন, ওনার ভাই এই ডিসিশনটা নেয়, ওনার ভাই এই কথাটা বলে, কিন্তু বিষয় হচ্ছে যে সেটা সত্ত্বেও কিছুদিন পর থেকে ওনার ভাইয়ের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস আসা শুরু হয়। আচ্ছা, এখানে একটা বলে রাখি জিনিস, সেটা হচ্ছে যে ওনার ভাই না ছোটোবেলা থেকেই, আমি যেটা বলেছিলাম যে ওনাদের জয়িতাদিদের ফ্যামিলিতে সবাই সবাইকে খুব ভালোবেসে থাকে, সবাই সবার সাথে মিলেমিশে থাকে, এবং ওনার ভাইও সে ঠিক ওনার বাবার মতোই আর কি, খুব প্রচণ্ড শান্ত শিষ্ট, মানুষকে আপন করে নেওয়া, ভালোবাসা, এটাই ওনার ভাইয়ের মধ্যে, মানে ভাইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে, ভীষণ রকমের নরম। তো কিছুদিন থেকে জয়িতাদির মা লক্ষ্য করে যে ওনার ছেলে একটু অন্যমনস্ক থাকছে, মানে একটু নিজের মতো করে থাকছে, একটু কম কথা বলছে, মনে হচ্ছে যেন একটা কোনো কিছু নিয়ে ও রাত দিন খুব চিন্তা করছে। ওকে দেখে মনে হচ্ছে যে ওর মনের মধ্যে কিছু একটা ব্যাপার চলছে, বা সেটা কী ব্যাপার চলছে, ও কী নিয়ে ভাবছে সেটা, বা সে বিষয়ে কিন্তু ও সেরকম কিছু বলছে না, বাট এটুকু বোঝা যাচ্ছে যে ও কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে। স্বাভাবিকভাবেই ছেলের মা জিজ্ঞেস করেছে যে তুই কি ভাবছিস, তোর কী নিয়ে এত চিন্তা হচ্ছে? তো ছেলে বলছে না না মা, আমি কিছু নিয়ে ভাবছি না, তুমি এসব নিয়ে ভেবো না। এবার এই কথা জয়িতাদিও জানে যে ওনার মা জানায় যে জানিস তো, তোর ভাই মনে হচ্ছে কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে। তো জয়িতাদি তখন একটু ইয়ার্কি করে আর কি ওনার মাকে বলে যে দেখো, আসলে একটা বিয়ের সম্বন্ধ এসেছে, ও না করেছে, তো তাই হয়তো ওটা নিয়ে একটু নিজের বিয়ে নিয়ে হয়তো ভাবছে যে কবে আবার বিয়ে হবে, একটা সম্বন্ধ চলে গেলে আবার মেয়ে পাবো কি না, মানে জাস্ট একটু মজা করে আর কি বলেছে। তো ওনার মা তখন জয়িতাদিকে বলছে না না, তুই একবার কথা বল, এটা মজার বিষয় নয়, আমার কেন জানি না মনে হচ্ছে ও কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে। তো জয়িতাদি বলে যে ঠিক আছে, আমি তাহলে কথা বলবো ভাইয়ের সাথে। তো ওনার ভাইয়ের সাথে ওনার সম্পর্কটা না, মানে আর কি দিদি ভাইয়ের মতো ঠিক যতটা, তার থেকেও বেশি, মানে আরেকটু বেশি গভীর। মানে জয়িতাদিকে না মানে একদম মায়ের পরই খুব শ্রদ্ধা ভক্তি করতো, মানে জাস্ট নর্মাল দিদি আর ভাইয়ের মধ্যে যেরকম সম্পর্ক সেরকম না, একটা খুব মানা, একটা ভালোবাসা, একটা অন্যরকমের ভালোবাসা ওনার ভাই আর কি, একটা অন্যরকমই ভালোবাসা, একটা অন্যরকমই সম্মান আর কি দেয়। তো প্রথমে জয়িতাদিকেও বলতে চায় না,
কিন্তু জয়িতাদি বলে যে দেখ, তুই কিন্তু আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই আমার চোখে কিন্তু লুকোতে পারবি না। তুই মাকে বলতে চাসনি, এড়িয়ে গেছিস, ঠিক আছে, কিন্তু তুই যদি ভাবিস যে তুই আমাকেও এড়িয়ে যাবি, আমাকেও বলবি না, তা কিন্তু হবে না, তুই বল আমাকে। তখন আর কি জয়িতাদির ভাই জয়িতাদিকে বলে যে না দিদি, আমি স্বীকার করছি তোর কাছে, আমি না জানি না কেন আমার কিছুদিন ধরে আমার মধ্যে না একটা অদ্ভুত জিনিস হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। বলছে যে আমি একটা স্বপ্ন দেখছি যে আমি একটা জায়গায় রয়েছি, একটা বাড়ির মধ্যে রয়েছি, সেই বাড়িটা আর কি বিশাল বড় একটা বাড়ি, দোতলা বাড়ি, এবং সেই বাড়ির দোতলার সিঁড়ি থেকে আমি কাউকে ঠেলে ফেলে দিচ্ছি এবং আমার মধ্যে প্রচণ্ড রাগ আসছে। আমি যা চোখের সামনে পাই সেগুলো ছুঁড়ে ফেলে দিই, কোনো আমার মন মতো কিছু না হলে, আমার কথা কেউ না শুনলে আমি জিনিসপত্র ছুঁড়ে ফেলছি, আমার কীরকম একটা সবসময় মানে মনে হচ্ছে। তারপরে বলছে যে এবং আমি হঠাৎ করে আবার একদিন স্বপ্নে দেখলাম যে মেয়েটির সাথে আমার বিয়ের সম্বন্ধ হচ্ছিল, সেই মেয়েটি আর আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং সেই রাস্তার পাশে একটা বিশাল ফাঁকা জমি রয়েছে এবং সেই জমির ভিতরে দুটো নারকেল গাছ রয়েছে আর একটা খেজুর গাছ রয়েছে। এবং আমার কিছু একটা মনে হলো, আমি জানি না মানে আমার কি হলো, আমি অতটা স্বপ্নে পরিষ্কার বুঝতে পারিনি। আমি ওই মেয়েটিকে একটা ধাক্কা মারলাম, একটা লাথি মারলাম, আর মেয়েটা গিয়ে ওই খেজুর গাছের নিচে পড়ে গেল। এবং এটা বলি না, ওনার ভাই পুরো চুপ করে রয়েছে, খুব শ্যাটার্ড বুঝতে পারছে। এবার এটা শুনে না মানে জয়িতাদি যেটা লিখেছেন যে ওনার খুব অদ্ভুত লাগে। তার প্রথম কারণ হচ্ছে, যেটা জয়িতাদির ভাইও বলছিল, যে জিনিসগুলো ওনার ভাই স্বপ্নে দেখেছে, সেই মানুষটা মানে ওনার ভাই এই কাজগুলো করছে, সেই ক্যারেক্টারটার সাথে ওনার ভাইয়ের অ্যাকচুয়াল যে ক্যারেক্টার, যেরকম শান্ত শিষ্ট, মানুষকে প্রচণ্ড সম্মান দিয়ে ভালোবেসে কথা বলে, কোনো মানুষকে মুখের উপর না বলতে পারে না, মানুষকে ভীষণ হেল্প করে, ফ্যামিলির মধ্যেও সবার কার কী প্রয়োজন সব কিছু বুঝে শুনে চলে, সেই রকম একটা ছেলের সাথে এই যে স্বপ্নটাও দেখেছে, সেই ক্যারেক্টারের ওর দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই, বুঝলেন তো। এবার এটা শুনে না ওনার মানে জয়িতাদির না প্রচণ্ড রকমভাবে শকিং লাগে। ওকে বলছে যে আচ্ছা, তুই কি এসব নিয়ে খুব ভাবছিস, মানে ওই যে মেয়েটিকে তুই না করলি, এটা নিয়ে কি তোর খুব ভাবনা চিন্তা আসছে তোর মনে? তখন বলছে না, আমার কোনো ভাবনা চিন্তা আসছে না, কিন্তু আমি কিছুদিন ধরে আমার কিরকম একটা অদ্ভুত টাইপের লাগছে, খুব পাগল লাগছে। আর মানে ওনার ভাই বলে যে তুই মানে বলছে যে আমার না আর একটা জিনিস হচ্ছে, যেটা আমি যদি তোকে বলি তুই হয়তো মানে অ্যাকচুয়ালি জয়িতাদির ভাইয়ের একটা এরকম সম্পর্ক যে ওনার ভাই কোনো একটা কথা বা কোনো একটা ধরুন ফিলিংস যদি কাউকেও না বলতে পারে, জয়িতাদিকে বলতে পারে, এরকম একটা সম্পর্ক, এরকম একটা নির্ভরযোগ্য, মানে হয় না যে অনেক কথা হয়তো বাবা মায়ের সামনে একটু লজ্জা লাগে বলতে বা একটু হেজিটেশন হয়, কিন্তু জয়িতাদির সাথে ওনার ভাইয়ের এমন সম্পর্ক যে ওনার ভাই আর কাউকে যদি কোনো কথা নাও বলে ওনাকে বলবে, এইরকম। তো জয়িতাদিকে বলছে যে জানিস তো, আমার না কিছুদিন ধরে খুব মদনপুর যেতে ইচ্ছে করছে। এবার মদনপুর জায়গাটা হচ্ছে কল্যাণীর পাশের একটা জায়গা, আর ওরা থাকতো মুর্শিদাবাদে। ভাবুন মুর্শিদাবাদ কোথায় আর কল্যাণীর পাশে মদনপুর কোথায়, দুটো জায়গার ডিস্টেন্স একবার ভাবুন। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে জয়িতাদিদের কোনো ফ্যামিলি মেম্বার মদনপুরে থাকে না, ওরা কোনোদিন মদনপুর আসেনি, ইভেন জায়গাটার নামও সেভাবে আর কি ওদের জানা ছিল না। তো জয়িতাদি বলছে মদনপুরটা আবার কোথায়? বলছে মদনপুর জায়গা আছে, যেটা এরকম করে যেতে হয় কল্যাণীর পাশে, এরকম মানে ওর ভাই বলছে যে কেন তোর মদনপুর যেতে হবে কেন মনে হচ্ছে? বলছে আমি জানি না আমার কেন মনে হচ্ছে। এবার প্রথম যখন জয়িতাদি কথাগুলো ওনার ভাইয়ের থেকে শোনেন, উনি না ব্যাপারটা অতটা বুঝতে পারেন। উনি ভেবেছেন যে হয়তো ভাই কিছু একটা ওর মনে মাথায় কোথাও হয়তো কিছু একটা চলছে, তাই হয়তো জাস্ট ও বলে ফেলেছে। কিন্তু মানে ওনার মানে জয়িতাদি প্রথম দিন শুনে ফোনটা রেখে ওনার মাকে পরে ফোন করে বলে যে আমার ওর সাথে কথা হয়েছে, সেরকম কিছু ব্যাপার না, বাট তুমি ওকে একটু খেয়াল রেখো, ও কী করছে তুমি একটু খেয়াল রেখো। এবার
যা ওর মা খেয়াল রেখে একই কথা বলছে যে না ওরকমই আছে, রাতের বেলা ওর ঘরে লাইট জ্বলছে, আমি যখন ওকে নক করছি তখন মানে শুনছি ও পায়চারি করছে, ও ঘুমোচ্ছে না, ওকে জিজ্ঞেস করছে ওর শরীরে হাত দিচ্ছি যে জ্বর ঠর এসছে কিনা, শরীর টরীর খারাপ কিনা। তো ওর সেরকম করে শরীর টরীর খারাপ কিছুই নেই, বাট ওর কিছু একটা সমস্যা হচ্ছে। তো এবারে জয়িতাদি ভাবছে যে বাবা দিন 15 হয়ে গেল, 20 হয়ে গেল, এরকম 20-25 দিন ধরে একজনের এরকম অস্থির হয়ে থাকবে, এটা আবার কীরকম, এটা তো হতে পারে না। তো জয়িতাদি তখন ভাবলো যে এবারে ওকে সরাসরি ভাইয়ের সাথে সরাসরি সামনাসামনি কথা বলতে হবে। ও কি বলছে, কেন বলছে, সেটা তো কিছু বোঝা যাচ্ছে না। তো জয়িতাদি আবার বাপের বাড়ি আসে এবং এসে ওনার ভাইয়ের সাথে কথা বলে। ভাইকে বলছে যে আচ্ছা তুই এবার আমাকে স্পষ্ট করে বল তো, আরও স্পষ্ট করে তুই আমাকে বল যে ব্যাপারটা কি ঘটছে। তো তখন বলছে যে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার মন প্রচণ্ড আমি এরকম কোনো দিন ছিলাম না। আমার স্কুল জীবন কেটেছে, কলেজ জীবন কেটেছে, অনেক কষ্ট করে আমরা বড় হয়েছি, কিন্তু কোনোদিন আমার মনের মধ্যে না এরকম উৎকণ্ঠা আসেনি, আমি কোনোদিন এত স্ট্রেসড থাকিনি। কিন্তু বর্তমানে কেন জানি না আমার কোনো কিছু ভালো লাগে না, আমার কোনো কাজ করতে সেভাবে ইচ্ছে করে না, শুধু আর শুধুমাত্র আমার মনে হয় যে আমাকে মদনপুর যেতে হবে, আর মাঝে মধ্যেই ওই মেয়েটাকে আমি স্বপ্নে দেখছি। এবার কোথাও না এগুলো শুনে জয়িতাদির মনে হয় যে তাহলে কি মেয়েটাকে হয়তো যেটা ওনার আর ওনার মায়ের মনে হয়েছিল যে যেহেতু জয়িতাদি এবং ওনার মা কথাটা বলেছিল যে মেয়েটিকে এমনিতে মেয়েটি ভালো হলেও আমাদের বাড়ির বউ হয়ে হয়তো মেয়েটি সুখী হতে পারবে না, বা ও হয়তো ভালো রাখতে পারবে না সবাইকে, তো এইসব কারণে ওরা প্রথমে নাই বলেছিল ওদের দিক থেকে না আসার আগেও। তো কোথাও জয়িতাদির মনে হয় যে হয়তো জয়িতাদির ভাইয়ের মেয়েটিকে ভালো লেগেছিল, আমরা না বলেছি বলে হয়তো বাধ্য হয়ে না বলছে, এইরকম আর কি জিনিসপত্র ওদের মনে হতে থাকে। তো তখন জয়িতাদি একদিন ওনার ভাইকে বলে যে দেখ, তোর যদি মেয়েটাকে পছন্দ হয়ে থাকে, আর তোকে তো ওরা পছন্দ করেছিল, তো তুই কি আমাদের কথা শুনে কি তুই না করলি? কিন্তু আমরা কিন্তু তোকে না করতে বলিনি, আমরা তো বলেছিলাম যে তুই যা ডিসিশন নিবি সেটাই, আমাদের কোনো ব্যাপার না, তোর কথাই শেষ কথা। তো জয়িতাদির ভাই বলছে না গো দিদি, ব্যাপারটা ওরকম নয় যে আমার ওকে খুব ভালো লেগে গেছে বা কিছু, সেরকম বিষয় নয়। আর আমি মেয়েটাকে দেখেছি একবারই, ওই একবার দেখে আমার আর ওকে কত বেশি ভালো লাগতে পারে, ওকে খারাপ লাগেনি আমার, আমি এটুকু বলতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আমি ওকে দেখে ওকে একবার দেখার পর আমি রোজ রোজ স্বপ্ন দেখবো। আর স্বপ্ন দেখার থেকে বড় কথা আমার খুব উৎকণ্ঠা হচ্ছে, খালি আমার মনে হচ্ছে আমি প্রচণ্ড রাগী একটা মানুষ, আমার আমার নিজের মধ্যে একটা কীরকম ভাব লাগে যেরকম আমি কোনো দিনের আগে ফিল করি নিজের সম্পর্কে। এবার ওনার ভাইয়ের এই কথাগুলো শুনে কোথাও একটা জয়িতাদির মনে খটকা লাগে। তো জয়িতাদি তখন ওনার মায়ের সাথে কথাবার্তা বলে এবং ওনার ভাইয়ের সাথেও কথা বলে যে একটা কাজ কর, আমরা তাহলে ওই মেয়েটির বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করছি, তুই ওদের সাথে কথা বল এবং আমরা আবার এই বিয়ের সম্বন্ধটা নিয়ে আর কি কথা বলতে পারি। তো তখন জয়িতাদির ভাই না কীরকম একটা করতে থাকে, বলে সে রাজিও হচ্ছে না, আবার সে একেবারে যে রাজি নয় সেটাও নয় আবার। তো অদ্ভুত বিষয়, জয়িতাদিরও খুব অদ্ভুত লাগছে, কারণ সেও তার ভাইয়ের এরকম ব্যাপারটা কখনো দেখেনি, তো বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি ওনার ভাই কী চায়। তো তখন আর ওরা বিশেষ না চিন্তাভাবনা করে ওরা ভাবলো যে ঠিক আছে, আমরা ওই আত্মীয় মারফত আবার কথাবার্তা বলা স্টার্ট করি। তো এর মধ্যে যেটা হলো, জয়িতাদির ভাই একবার নাকি বাড়িতে সবাই ছিল, সবার সামনে একটা কথা হট করে বলে, যে কথাটা খুবই অদ্ভুত টাইপের কথা, কেন বলে, কী জন্য বলে, সেটা যখন ওকে বারবার জিজ্ঞেস করা হয় ও কিন্তু তার কোনো সঠিক অ্যান্সার দিতে পারে না। বাট যেটা বলে সেটা হচ্ছে, জয়িতাদিকেই বলে যে জানিস তো দিদি, আমার যেখানেই সম্বন্ধ দেখা হোক, যত জায়গাতেই সম্বন্ধ দেখা হোক না কেন, আমার যদি বিয়ে হতে হয় এই মেয়েটার সাথেই বিয়ে হবে, আদারওয়াইজ আমার বিয়েই হবে না, কিন্তু যদি বিয়ে হওয়ার হয় আমার এই মেয়েটার সাথেই বিয়ে হবে। এটা যখন শোনে তখন না জয়িতাদি ভাবে যে কথাটাও কী বললো এবং কেনই বা বললো। তো জয়িতাদি জিজ্ঞেস করেছে যে কেন বলছি, তোর কি মেয়েটাকে খুব পছন্দ, তুই কি ভালোবেসে ফেলেছিস?
তো জয়িতাদির ভাই বলে, না সেরকম কোনো ব্যাপার নয়, আমার মেয়েটাকে অপছন্দ আমি সেটা বলছি না, কিন্তু আমি জানি আমার মন বলছে, এবং আমি জানি যে আমাদের বিয়ে কোথায় হবে, কি হবে, মানে সবই আর কি ও বলছে যে তোদের বিয়ে কোথায় হবে, মানে মেয়েটাদের বাড়ি তো কলকাতায়। তখন বলছে, না আমার যদি বিয়ে হয় আমার বিয়ে মদনপুরে বসেই হবে। এবার না ওনার মানে জয়িতাদি ওনার মা না খুব অবাক হয়ে যায় যে ছেলে সব কী বলছে। তো ওনার মা ভাবছে যে ছেলের শরীর খারাপ হলো নাকি, ছেলেকে কি কেউ কিছু খাইয়ে দিল, হাওয়া বাতাস লাগলো। ওনার মা না খুব ভীতু প্রকৃতির আর কি। বলছে ঠাকুর বাড়ি থেকে ওটা পুজো টুজো দিয়ে ওনার ভাইকে প্রসাদ খাওয়ানো হয়, যাতে মানে ওনার মা ভাবছে যে হয়তো কারোর নজর লেগে গেছে বা কিছু একটা এরকম ঘটনা ঘটেছে। এদিকে ওনারা যখন আর কি ওই আত্মীয়ের মারফত মেয়ে পার্টির সাথে যোগাযোগ করলো, তো জয়িতাদি ভেবেছিল যে হয়তো মেয়েটার কোথাও বিয়ের সম্বন্ধ হয়তো ঠিকও হয়ে গেছে, কারণ মেয়েদের যখন এরকম সম্বন্ধ দেখা হয় তো তখন তার এরকম একটা ছেলের সাথে তো দেখা হয় না, অনেকের সাথেই কথাবার্তা চলে, যেখানে পাকা কথা এগোয় সেখানেই আর কি প্রসিড হয় বিয়েটা। কিন্তু ওরা যোগাযোগ করে জানতে পারলো যে না, মেয়েটির কোথাও বিয়ে স্থির হয়নি, এবং ওরা দ্বিতীয়বারও আবার কথা বলতে ইচ্ছুক, এবং ওদেরকে বলেছে এবার আপনারা আসুন। তো কলকাতার ওদের আসার জন্য বলেছে। এবার এরাও গেছে, জয়িতাদির ভাইও গেছে। এবার ওনার ভাইকে দেখে না, মানে এই যে মেয়েটার বাড়িতে যাওয়া হচ্ছে, পাকা কথা হবে, জয়িতাদি ভেবেছিল যে নিশ্চয়ই আমার ভাইয়ের মেয়েটিকে বেশ পছন্দ হয়েছে, এবার হয়তো আমার ভাই বেশ খুশি হবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল যে ওনার ভাই যে প্রচণ্ড খুশি হয়েছে সত্যি সত্যি এই বিয়েটা নিয়ে, যে খুব এক্সাইটেড, তা কিন্তু একদমই নয়। ওরা কলকাতায় যায়, মেয়েটির বাড়ির লোকের সাথে কথা বলে, এবং যেটা কথা বলে বুঝতে পারে যে মেয়েটির ভিতরে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। মানে মেয়েটা ওনার ভাইকে বিয়ে করতে রাজি হয়েছে ঠিকই, কিন্তু সে মেয়েটার সেই অহংকারপূর্ণ কথাবার্তা, একটু মানে বলা যেতে পারে একটু রুড কাইন্ড অফ বিহেভিয়ার, সে সব কিছুই রয়েছে। কিন্তু ওনার ভাই যেহেতু, তো এরা তো বুঝে গেছে জয়িতাদি যে না আমার ভাইয়ের নিশ্চয়ই মেয়েটাকে খুব পছন্দ, তো ওনার মা আর জয়িতাদি আর তখন কিছু বলেনি, ওরা মোটামুটি কথাবার্তা পাকা করে দেয়। এবার যত দিন যেতে থাকে জয়িতাদির ভাইয়ের মধ্যে একটা অদ্ভুত উচ্চাটন কাজ করতে থাকে, অদ্ভুত রকমের, মানে যেটার কিন্তু মানে কিছু বলে হয়তো সেটাকে এক্সপ্লেন করাই যাবে না, এরকম টাইপের একটা উচ্চাটন। কিংবা কেন হচ্ছে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। তো একদিন হঠাৎ করে নাকি জয়িতাদির ভাই ভোর রাতে মানে উঠে পড়ে ঘর থেকে জাস্ট উঠে বাইরে প্রচণ্ড বাজে রকমভাবে আর কি পায়চারি করছে, মানে দৌড়চ্ছে, পায়চারি করছে, মানে কি করবে না কিছু বুঝতে পারছে না। তো ভোর রাতে তো তখন যখন বেরিয়েছে তখন মানে ওনার মা বাবা অন্য ঘরে ঘুমোচ্ছিল, কিছু বুঝতে পারেনি। তো কিছুক্ষণ পরে ওরকম বাইরে আওয়াজ হতে দেখে ওনার মায়ের একটু সন্দেহ হয়। তো উনি যখন জানলা দিয়ে দেখেছে তখন দেখছে যে ওনার ছেলে ওরকম বাইরে ওরকম পায়চারি টাইপের করছে। তো তখন আর কি উনি বাইরে বেরিয়ে গেছে যে কি ব্যাপার, এরকম ভোরের আলোও ঠিক মতো ফোটেনি, তুই এখন এখানে এরকম কি করছিস, কিছু কি ঘটেছে, কিছু কি হয়েছে? তো তখন না ওনার ভাই কীরকম একটা না ট্রান্সের মধ্যে ছিল, মানে ঘুম তো নয়, বা কোনো মানুষ যদি সদ্য ঘুম থেকে ওঠে তার মধ্যে যেরকম একটা ঘুমের ভাব থাকে, একটা ট্রান্স থাকে, ঠিক সেই রকম একটা ট্রান্সের মধ্যে ওনার ভাই ছিল। এবং ওনার ভাই বারবার বলছে যে আমি একজনের জীবন আগের জন্মে না নষ্ট করে দিয়েছিলাম, আমি আগের জন্মেই কারোর জীবন, কাউকে আমি খুব কাঁদিয়েছি, কারোর আমি জীবন নষ্ট করেছি। কেউ আমার জন্য প্রত্যেক দিন চোখের জল ফেলতো, এটা আমি খুব অন্যায় করেছি। আমি কি করে এই কাজটা করলাম, আমার তো ভেবেই খুব খারাপ লাগছে যে আমি একটা মানুষের চোখের জলের কারণ ছিলাম, আমি একটা মানুষকে এত কষ্ট দিয়েছি, এত দুঃখ দিয়েছি। তখন ওনার মা না কিছু বুঝতে পারছে না যে ছেলে কি বলছে, যে ছেলে ছোট থেকে বড় হয়েছে সবার সামনে, তার কোথায় বন্ধু বান্ধব আছে, সবাই সব কিছু জানে, মানে কাউকে দুঃখ দেওয়া তো দূরের কথা, যে কাউকে কখনো হার্ট করতেই পারে না, তার কথাবার্তা এত ভালো, এত নম্র, এত বিনয়ী একটা ছেলে, সে কাকে দুঃখ দেবে, কাকে কষ্ট দেবে, তার জন্য কে চোখের জল ফেলবে, সারা জীবন নষ্ট করবে, সব কী বলছে কিছু বুঝতে পারে না। এবার তখন ওনার মা না খুব ভয় পেয়ে যায়। ওনার মা বাবা ওনাকে বুঝিয়ে যাই হোক ঘরে আনে। তো জয়িতাদিদের ফোন করে বলে যে তোরা সকাল সকাল চলে আয়। তো জয়িতাদি সকালবেলা আসে, ওনার হাজব্যান্ডও আসে, এসে ওনার ভাইকে বলছে যে কি ব্যাপার হয়েছে, তুই কি কথা বলছিলি, কে তোর জন্য চোখের জল ফেলেছে? তখন ও বলছে যে আমি জানি ওই যে মেয়েটি,
ওই মেয়েটি আগের জন্মে আমার জন্য অনেক চোখের জল ফেলেছে, ওর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। তখন বলছে তুই সব কী উল্টোপাল্টা বলছিস। তো জয়িতাদি যখন সমস্ত কথা ওনার ভাই শুনলো, তো উনি না মানে বারবার ভাইকে জিজ্ঞেস করছে যে তুই পূর্বজন্ম এসব কী বলছিস, সবের মানেটা কী। তো ওনার ভাই বলে যে ওসব বুঝবি না, আমি যা বলছি ঠিকই বলছি। যাই হোক, তো এইসব নিয়ে অনেক কথোপকথন হয়, কিন্তু ওনার মা বা উনি মানে জয়িতাদি বা ওনার মা কেউই না ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না। যাই হোক, এদিকে তো বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হচ্ছে, কথাবার্তা সমস্ত হয়ে গেছে, ডেট ফাইনাল হয়ে গেছে। তো বিয়ে হবে কলকাতাতে, আর ওনাদের মুর্শিদাবাদের যে বাড়ি সেখান থেকেই বৌভাতের অনুষ্ঠান হবে। ইতিমধ্যে ওনার ভাই একটা জায়গায় জমিও দেখে আসে, সেখানে টাকা পয়সা বায়না করে আসে কিনবেন বলে। তো এই সব কিছুই চলছে ঠিকঠাক। তো এর কিছুদিন পরে হঠাৎ করেই জয়িতাদির কাছে একটা ফোন আসে ওনার ভাইয়ের বউয়ের, হবু বউয়ের আর কি, বাপের বাড়ি থেকে। তো তারা তখন জানায় যে আমাদের একটা সমস্যা হচ্ছে কলকাতায়, তো সেই জন্য ওরা ওদের যে বিয়ের অনুষ্ঠানটা যেটা কলকাতা থেকে হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানটা ওদের যে দেশের বাড়ি রয়েছে সেইখান থেকে হবে। তো জয়িতাদি বলছে যে ঠিক আছে, আপনাদের যেটা সুবিধা হয়, আমরা কি বলবো বলুন, আপনার যদি কোনো অসুবিধে থাকে তাহলে আপনি আপনাদের দেশের বাড়ি থেকেই করুন। কিন্তু ওনাদের একটা চিন্তা হচ্ছে এটা কি খুব বেশি দূরে। তো তখন ওরা যেটা জানতে পারে, জয়িতাদি যখন জিজ্ঞেস করে যে আপনাদের দেশের বাড়িটা কোথায়, সেই নামটা শুনে জয়িতাদির না মানে একটা বুকের ভিতরে ধরাস করে ওঠে। জয়িতাদি বলছে যে ওনাকে বলা হয় যে ওদের যে দেশের বাড়ি রয়েছে সেটা হচ্ছে মদনপুর। এবার এই মদনপুর সম্পর্কে যখন সম্বন্ধ দেখা হচ্ছিল, তখন কিন্তু মেয়ের বাড়ি থেকে কিছুই বলেনি যে ওদের মদনপুরে কোনো জমি জায়গা বা কোনো বিষয় সম্পত্তি বাড়িঘর আছে বা নেই, এই সম্পর্কে কোনো কথাই কিন্তু ওরা বলেনি। এবার হঠাৎ করে এখন মদনপুরের কথা কোথা থেকে এলো সেটা যখন জিজ্ঞেস করে, তো তখন ওরা বলে যে ওদের নাকি দেশের বাড়ি রয়েছে, ওখানে ওদের অল্প কিছু ভাগ বাটোয়ারায় সম্পত্তিও আছে। তো যেহেতু ওখানে অনেক লোকজন থাকে, ওদের আত্মীয় স্বজন, তো সবাই চাইছে মদনপুর থেকেই বিয়েটা হোক। এবার এই মদনপুরের কথাটা শুনে জয়িতাদি বলে ঠিক আছে, আমাদের তো কোনো সমস্যা নেই, আর আমরা সবে কার্ড ছাপাতে দিয়েছি, এখনও হয়তো কিছু ফাইনাল হয়নি, তো আমরা চেঞ্জ করে দেবো অ্যাড্রেসটা। বললো হ্যাঁ এটা প্লিজ চেঞ্জ করে দেবেন, আপনি একটু বাড়িতে বলে দিন, আমরাও আপনার মা বাবার সাথে কথা বলবো, তো ভাবলাম আগে আপনাকেই জানাই। এবার ফোনটা রেখে জয়িতাদি সোজা ফোন করেছে ওনার ভাইকে। ওনার ভাইকে বলছে যে আচ্ছা তুই কি জানিস যে তোর যে হবু বউ, তো তার যে বিষয় সম্পত্তি কিছু মদনপুরে আছে এই বিষয়। তো না মানে ওনার ভাই না তখন বলছে, মানে প্রথম এটা শুনেই জানতো কি জানতো না সেসব বিষয়ে হ্যাঁ বা না কিছু বলেনি, কিন্তু প্রথমেই যে কথাটা বলে ওনার ভাই নামটা শুনেই বলছে কি বললি, মদনপুর, আমি জানতাম এটা। তো তখন জয়িতাদি বলছে তুই কি জানতিস যে ওদের মদনপুরে কোনো বিষয় সম্পত্তি আছে বা কিছু, সেই জন্যই কি তুই আগের দিন মদনপুর বারবার বলেছিলি। তো তখন ওনার ভাই বলছে যে বিশ্বাস কর দিদি, আমি ওদের কোনো বিষয় সম্পত্তি কিছু আছে কি নেই আমি সে বিষয়ে কোনোদিন জিজ্ঞেস করিনি, বা ও আমাকে কোনোদিন বলেনি যে ওদের মদনপুরে কোনো মানে ওদের বাড়ি আছে, ওদের পূর্বপুরুষরা মদনপুরে থাকতো, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। কিন্তু ওই যে আমি তোকে বারবার বলছি, তোরা হয়তো কেউ আমার কথাটা বিশ্বাস করছিস না, সেটা হচ্ছে যে সত্যি আগের জন্মে হয়তো আমি মদনপুরে থাকতাম এবং এই মেয়েটিকে আমি অনেক জীবনে দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। তো তখন বলছে তার মানেটা কি, তখন বলছে আমি সেসব জানি না, কিন্তু আমি জানি আমার জীবনটা কোন পথে বইতে চলেছে। তো এই সমস্ত কথাবার্তা অনেক কিছু বলে, জয়িতাদি কিছু বুঝতে পারে না। তো জয়িতাদি নিজের বাবা মাকে ফোন করে, ওদিক থেকে মেয়ের বাড়ির লোকও তার আর কি জয়িতাদির বাবা মাকে ফোন করে ওদের মধ্যে কথাবার্তা হয়। তো ওরাও বলেছে ঠিক আছে, আপনাদের যখন মদনপুর থেকেই বিয়ে দিতে সুবিধা হবে তাহলে আপনারা মদনপুর থেকেই দেবেন, আমাদের কোনো আপত্তি নেই। যাই হোক, তো সব কিছু ঠিকঠাক হওয়া শুরু হলো, কিন্তু বিয়ের প্রস্তুতি চলছে, জোর কদমে কাজকর্ম চলছে। কিন্তু বিয়ের আগ দিয়ে যেমন একটা যে কোনো ছেলে বা মেয়ে সবার মনেই একটা দেখুন টেনশন থাকে, চিন্তা থাকে, স্ট্রেসও থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু একটা খুশিও কিন্তু থাকে মনে। কিন্তু এই বিষয়ে যেটা জয়িতাদি বা ওনার মা খেয়াল করেন যে ওনার ভাইয়ের মনে না কোনো আনন্দ নেই, কোনো খুশি নেই, কিন্তু বিয়েটা নিয়ে শুধুমাত্র মানে কেমন যেন একটা
মানে কি হতে চলেছে সেটা যেন ওর ভাই জানে, এবং তার সাথে সাথে বারবার এটাও বলতো যে আমি জানি এই বিয়ের পরিণতি কী, এরকম করে বারবার বলতো। তো একদিন ওনার মা স্বাভাবিকভাবে একটু রেগে গেছে, তো বলছে যে তুই যখন জানিস সেই বিয়েটা করে তুই সুখী নাও হতে পারিস, তা তুই বিয়েটা কেন করছিস? আমরা তো তুই কেউ জোর করিনি, বা ওর মতো মেয়ে আর তুই পাবি না সেরকমও নয়, অন্য কোনো মেয়েকে তো দেখাই যেত, এখনও কোনো কিছু ফাইনাল হয়নি, বা যেটুকু যা হয়েছে বিয়ে তো হয়ে যায়নি, এখনও বিয়ে মোটামুটি হাতে সময় আছে, তুই বল, আমরা তাহলে ব্যাপারটাকে যতই মেয়ের বাড়ির লোক খারাপ পাক আমরা ক্যান্সেল করে দেবো। কিন্তু জয়িতাদির ভাই বিয়ে ক্যান্সেল কিছুতেই করতে চাইছে না। তো প্রচণ্ড উৎকণ্ঠা চিন্তা হতে থাকে, এবং ওনার ভাই বলে যে আমি একটা কথা বলছি, হয়তো তোরা এখন হাসবি আমার কথা শুনে। জয়িতাদিকে বলেছিল যে ওদের বাড়িতে ঢুকতেই না একটা বিশাল বড় গাছ আছে, এবং সেই যে বেল গাছটা আছে, এবং সেই বেল গাছের পাশে অনেকগুলো জবা ফুলের গাছ আছে, সেই গাছগুলো অনেক পুরনো গাছ। তার পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা এখন আর নেই, সেটা ভেঙে একটা অন্য বাড়ি হয়েছে, কিন্তু ওই জায়গাটা না মানে মারাত্মক, ওই জায়গাটা খুব খারাপ একটা জায়গা, এরকম করে বলেছে। তো জয়িতাদি তখন বলছে তুই এসব কী বলছিস, তুই কি কখনো গেছিস ওই বাড়িতে? বলছে না, আমি সব জানি। ওই যে বেল গাছটা রয়েছে, ওই বেল গাছ থেকে আগে আশেপাশের লোকেরা বেলপাতা পেরে ঠাকুরের পুজো দিত, ওখান থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, পাশে অনেকগুলো জবা ফুলের গাছ আছে, তার পাশে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটা আজকে নেই, একটা সাদা রঙের বাড়ি ছিল, এরকম নানান কথাবার্তা বলছে। এবার একটা সময়, যেটা জয়িতাদি লিখেছেন, যে একটা সময় ওনার এবং ওনার মায়ের মনে হয় যে নিশ্চয়ই ওনার ভাইয়ের কোনো না কোনো সাইকোলজিক্যাল ইস্যু হয়েছে। তো তখন জয়িতাদি একদিন ওনার ভাইয়ের সাথে না কথা বলে যে দেখ, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, তুই যদি এই ধরনের কথাবার্তা বলিস, একটা নতুন বউ, সে অনেক আশা নিয়ে তোকে বিয়ে করছে, বা সে যদি দেখে যে আমার বর এরকম অসংলগ্ন কথাবার্তা বলে, এরকম হাওয়ায় ভাসানো কথাবার্তা বলে, তো খুব স্বাভাবিক তার খারাপ লাগবে, এবং তার হয়তো এটাও মনে হতে পারে যে বাড়ির লোকই বা কেমন এরকম ছেলেকে জেনে শুনে বিয়ে দিল। বলতে দেখ, তুই একটা কাজ কর, তুই বরং একটা সাইকিয়াট্রিস্টের কাছে চল, আমি তোর সাথে যাচ্ছি। এবার ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে জয়িতাদির সাথে ওনার ভাইয়ের যে সম্পর্কটা রয়েছে, সেটা প্রচণ্ড একটা নিবিড় সম্পর্ক, মানে যেভাবে মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকে, একদম ছোট্টবেলায় যেমন বাবা মায়ের কাছে সমস্ত সন্তানেরা সমস্ত কিছু বলে দেয়, ভয় পেলে বলে, ভালো লাগলে সমস্ত কিছু শেয়ার করে, জয়িতাদির ভাইয়ের সাথে জয়িতাদির ঠিক সেই সম্পর্কটা, মানে যেটা হয়তো উনি ওনার মাকেও বলতে পারতো না, জয়িতাদিকে কিন্তু তার ভাই বলতো। তো এরকম যখন কথাবার্তা হয়, তো তখন ওনার ভাই বলে, বিশ্বাস কর দিদি, আমার মাথা একদম ঠিক আছে, আমার কোনো সাইকোলজিক্যাল ইস্যু হয়নি, সেটাও আমি জানি। শুধু আমি যেটা তোকে বলতে চাই সেটা হচ্ছে যে বিশ্বাস কর, ওই মেয়েটা আমার সাথে মানাতে পারবে না, এবং কোথাও হয়তো আমি সব রকমের চেষ্টা করব, কিন্তু কোথাও হয়তো কিছুদিন পরে গিয়ে আমিও মানাতে পারবো না। এবং আমাদের এই যে বিয়েটা হচ্ছে না, তুই মা বাবা কাউকে বলিস না, কিন্তু আমি তোকে বলছি দিদি, আমাদের যে বিয়েটা হচ্ছে, এই বিয়েটা কিন্তু সুখকর হবে না, এবং এমনও হতে পারে যে আমাদের বিয়েটা হয়তো টিকলো না, কিন্তু আমাকে এই সম্পর্কটা, এই দায়িত্ববোধটা, আমি যাকে বিয়ে করছি তার প্রতি আমার যে দায়িত্ব, সেটা আমাকে সারাটা জীবন পালন করে যেতে হবে। এবার জয়িতাদি না এসব শুনে মানে হতভম্ব হয়ে গেছে, যে ভাই এত হাসি খুশি, এত নরম স্বভাবের, খুব মিষ্টিভাষী, যে জীবনকে খুব পজিটিভ ওয়েতে দেখতো, সে হঠাৎ করে এই টাইপের কথাবার্তা বলছে, এতটা নেগেটিভ কথাবার্তা বলছে কোনো কারণ ছাড়া। জয়িতাদি জিজ্ঞেস করছে, তুই কি মেয়েটার মধ্যে খারাপ দেখলি, তুই বল। হ্যাঁ, ওর কথাবার্তার মধ্যে একটু অহংবোধ আছে, ওর বড় হওয়াটা একটু অন্যরকম, তা যদি তোর মনে হয় তাহলে আমরা কথাবার্তা বলে, দুই পরিবার কথাবার্তা বলেই বিষয়টাকে আমরা ভালোভাবে কথা বলে আমরা বিয়েটা ক্যান্সেল করতে পারি। তো ওনার ভাই বলছে না, এখন আর সে জায়গা নেই, আর প্রতি মুহূর্তে আমার মনে হচ্ছে যেন ওই জায়গাটা আমাকে টানছে, মদনপুর আমায় টানছে, আমাকে মদনপুর যেতেই হতো, কিন্তু আমি ভাবিনি যে আমার বিয়েটাই মদনপুর থেকে হবে। তো অনেকভাবে জয়িতাদি বোঝানোর চেষ্টা করে এবং একটু বোঝাতে সক্ষম হয়। জয়িতাদি বলে যে দেখ, তুই যেরকম ভাবছিস সেরকম হয়তো কিছুই হবে না, হয়তো মেয়েটা বিয়ের পরে আস্তে আস্তে তুই তোর মতো একটা ভালো মানুষের সাথে থেকে তাকে দেখে ও হয়তো এমন অনেক কিছু শিখে যাবে যে ও একদম তোর মতোই হয়ে গেল। তো এরকম নানান কথাবার্তা জয়িতাদি ওনার ভাইকে বলে যাতে ওনার ভাই মন টন খারাপ না করে, কিন্তু মানে একটু হলেও ওনার ভাই মনে হলো যেন জয়িতাদির কথা বিশ্বাস করলো এবং সে একটু আশ্বস্ত হয়। যাই হোক, এরকম করে আস্তে আস্তে বিয়ের দিন চলে এলো।
তো বিয়ের আগ দিয়ে এরকম নানান উৎকণ্ঠার মধ্যে জয়িতাদি এবং ওনার পুরো পরিবার আর কি সময় কাটায়, এবং তারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। যাই হোক, এরকম করে আস্তে আস্তে বিয়ের দিন চলে আসে। এবার বিয়ের দিন যে গাড়ি করে, মানে বরযাত্রী ছাড়াও আর একটা এমনি প্রাইভেট কার গেছিলো, তো সেখানে জয়িতাদি, ওনার হাজব্যান্ড, তারপরে ওনাদের এক কাজিন এবং জয়িতাদির ভাই, এই তিনজনে যাচ্ছে। এবং ওরা অনেক কিছুটা আগে বেরিয়েছে, পরে একটা ছোট বাস মতো ছিল, যারা পুরো বরযাত্রী সেই বাসে ছিল। এবার ওই গাড়ি করে যখন ওরা মদনপুরে ঢোকে, যে বাড়িতে আর কি বিয়ে হচ্ছে, সেখানে আগে তো জয়িতাদি নেমেছে, পরে তো বরকে একটু পরে নামানো হয়, বরণ করতে আসে, বরণ করে তাকে ঢোকানো হয়। তো যখন প্রথম জয়িতাদি গাড়ি থেকে নেমেছে, জয়িতাদি প্রথমেই যে জিনিসটা দেখে হতভম্ব হয়ে যায়, যে সত্যি সত্যি যেখানটা আর কি গেট ফেট করা হয়েছে বিয়ে বাড়ি, ঠিক সেইখানটাতে একটা বিশাল বড় বেলগাছ রয়েছে, এবং তার পাশে প্রায় 5-6টা মতো জবা ফুলের গাছ রয়েছে। আর তার পাশে একটা মানে অপেক্ষাকৃত নতুন একটা বাড়ি রয়েছে। এবার জয়িতাদি না মনে মনে ভাবছে যে এটা কী করে সম্ভব, ভাই কোনোদিন এখানে আসেনি, ওইটা কি করে তখন আমাকে বলল যে ওইখানে এরকম একটা জায়গা রয়েছে, জায়গাটা খুব খারাপ জায়গা, মানে কিছু না বুঝতে পারছে না। যাই হোক, তখন বিয়ে বাড়ি, বুঝতেই পারছেন আশেপাশে প্রচুর লোকজন, মেয়ের বাড়ির লোক নেমে এসেছে বরকে দেখার জন্য, বরকে রিসিভ করার জন্য, তাকে বরণ করে বিয়ের আসরে নিয়ে যাবে বলে। এবার এটা দেখে না মানে জয়িতাদি ওনার হাজব্যান্ডকে বলে যে আমাকে ভাই জানো তো এরকম বলেছিল, আর সত্যি সত্যি আমি দেখছি এখানে এরকম রয়েছে। এবং জয়িতাদি যেটা বলেছে যে জয়িতাদি অনেক জায়গায় গেছে, এবং ওই বিয়ে বাড়ি প্রচুর লোকজন, সুন্দর আলো দিয়ে সাজানো, তবু যেন ওই বেল গাছ এবং ওর পাশের যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা কীরকম যেন একটা গা ছমছমে ভাব। এবং এত আলো রোশনাই, লোকজনের সমাগম, সব কিছুর পরেও যেন ওই পার্টিকুলার জায়গাটা কীরকম যেন একটা মনে হচ্ছে যেন অন্ধকারময়, একটু হাহাকার করছে, এইরকম একটা জায়গা। এবং যতবার জয়িতাদি ওই দিকটা তাকিয়েছে, ওনার মনে হয়েছে যেন কীরকম একটা গাটা শিউরে উঠছে কোনো কারণ ছাড়া। এবং বিয়ের সময় জয়িতাদি যখন ওনার ভাইয়ের হাত ধরে ওই বিয়ের বাসরে যখন ঢোকাচ্ছে, তখন না জয়িতাদির ভাই একবার তাকালো ওই জায়গাটার দিকে, এবং মানে তাকানোর পরে না জয়িতাদির ভাই না একটা কীরকম যেন মনে হলো যেন শরীরটা খারাপ করে উঠলো। জয়িতাদি তো বুঝতে পেরেছে, উনি তখন বলছে কী হয়েছে ভাই, শরীর খারাপ লাগছে? তখন ওনার ভাই না মানে নিজেকে একটু সামলে নিয়ে বলছে আমাকে একটু জল দে। তো ওনাকে জল টল দেওয়া হয়। যাই হোক, তো তারপরে বিয়ে খুব ভালোভাবে মেটে ওখানে, এবং বউ নিয়ে পরের দিন মুর্শিদাবাদ চলে আসা হয়। এবার মেয়েটির যে বাড়ির লোক, তারা সবাই বিয়ের ওখানে বেশ ঠিকঠাকই ব্যবহার করেছে, ওই দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবার মেয়েটিকে যখন বিয়ের পরে মুর্শিদাবাদে শ্বশুরবাড়িতে আনা হয়, তো দেখা যাচ্ছে মেয়েটির সমস্ত কিছুতেই অসুবিধে হচ্ছে, মানে ও সব কিছুতেই কীরকম একটা বিরক্তি প্রকাশ করছে, ওর যেন কিছু ভালো লাগছে না, ওর ঘর ছোট মনে হচ্ছে, ওর ঘর নোংরা মনে হচ্ছে, যেখানে ওদের ঘর ছোট ছিল ঠিকই, কিন্তু খুবই পরিষ্কার, এবং বিয়ের জন্য সুন্দর করে রং ঠং করে ঘরটাকে সুন্দর করে আবার নতুন করে রিনোভেট করা হয়েছিল, সাজানো হয়েছিল। বাট এত কিছু করার পরেও, যাই হোক, তো এইরকমই বিয়ের পরদিন থেকেই চলতে থাকে অবস্থা। এবং এর কিছুদিনের মধ্যেই বাড়িতে একটা বড়সড় অশান্তি হয়, এবং অশান্তিটা যে কারণে হয় সেটা হচ্ছে যে মেয়েটি বলে যে মেয়েটির পক্ষে এইভাবে সবার সাথে ছোট বাড়িতে থাকা সম্ভবপর হচ্ছে না। তো এরপরে ওনার ভাই একটু টাকা পয়সা ধার দেনা করে যে জমিটা দেখেছিল মানে কিনেছিল, সেখানে একটা তড়িঘড়ি করে বাড়ি বানিয়ে ফেলে। এবারে বাড়ি তো বানানো হয়ে গেল, তো এবারে পুরো পরিবারকে নিয়ে, মানে জয়িতাদির ভাই ভেবেছিল যে তার বাবা মা সবাইকে নিয়ে ওই নতুন বাড়িতে গিয়ে উঠবে। কিন্তু তারপরে মেয়েটি এমন অশান্তি শুরু করে যেটা ওর ভাই না সহ্য করতে পারে না, এবং এই সমস্ত কথা ওনার ভাই কিন্তু জয়িতাদিকে বলে। তো তখন জয়িতাদি খুব মানে পুরো বিষয়টাকে দেখে বুঝতে পারছে যে ওদের ভাই খুব একটা ভালো নেই, তো সব দিক চিন্তা করে বলে যে ঠিক আছে, আমি বাবা মার সাথে কথা বলে নেব, আমার মনে হয় তোদের আলাদা থাকা উচিত, যদি তোরা আলাদা থাকিস তাহলে হয়তো সব কিছু ঠিকঠাক থাকবে। তো তখন ওনার ভাই বলে যে হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি হয়তো আলাদা থাকলে এই অশান্তিটা আপাতত কমে যাবে, কিন্তু আমি জানি আমাদের যেই একটা পুত্র সন্তান হয়ে যাবে, তারপরেই আমাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে, আমাদের মধ্যে আরও সব কিছু নিয়ে অশান্তি হবে। তো এটা শুনে জয়িতাদি বলছে যে তুই কী বলছিস,
আর তুই এখন থেকে কী করে বলছিস যে তোদের ছেলেই হবে, মেয়েও তো হতে পারে। আর তখন যে ওনার বউ প্রেগনেন্ট ছিল তাও কিন্তু নয়, জাস্ট বিয়ে হয়েছে, মানে বিয়ে হয়েছে হয়তো 5-6 মাস হয়েছে, তার মধ্যেই এত অশান্তি। তো বুঝতেই পারছেন যে সেই সময় জয়িতাদি ওনার ভাই, ওনার বাবা মা কী ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে গেছিল। যাই হোক, তো সেই সমস্ত তো গেল। এরপরে সত্যি সত্যি ওনার ভাই বউকে নিয়ে আলাদা থাকা শুরু করলো। তো সবাই ভাবলো যে ঠিক আছে, এবার হয়তো ওরা ভালোভাবে থাকবে। কিন্তু জয়িতাদির ভাই যখনই বাড়িতে আসতো, জয়িতাদির সাথে কথা বলতো বা বাবা মায়ের সাথে কথা বলতো, তাকে দেখে বোঝা যেত যে অত্যন্ত মানসিক একটা কষ্টে আছে। এবং জয়িতাদির ভাই ভালো রোজগারপাতি করতো, তারপরেও দেখা যেত যে জয়িতাদির ভাই নিজের জামা কাপড় কেনার জন্য পর্যন্ত খুব একটা পয়সা পেত না। মানে যা টাকা পয়সা আসতো পুরোটাই সে শুধুমাত্র তার স্ত্রীর পিছনেই খরচা করতো। বাট সেটা করেও ওনার ভাইয়ের কাছে কোনো টাকা থাকতো না, খালি বলতো যে আমার কাছে টাকা পয়সা সেরকম নেই। ইভেন একই জামা কাপড় পরতো। তো একদিন জয়িতাদি জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তুই তো বাড়িতে তো কোনো টাকা পয়সা দিতে হয় না, তুই কী করিস টাকা পয়সা নিয়ে? তো তখন ওনার ভাই বিশেষ কিছু বলে না, শুধু বলে যে দেখো কর্মফল ভোগ করছি, আর কি বলবো বলো। যাই হোক, তো ওনারা কিছু বুঝতে পারে না। এবং সত্যি সত্যি কিন্তু ওনার ভাইয়ের একটা পুত্র সন্তান হয়। ওনার ভাইয়ের বউয়ের কোল আলো করে একটি পুত্র সন্তান আসে, খুব মিষ্টি পুত্র সন্তান। এবং সবাই তাকে নিয়ে ভীষণ আনন্দ খুশিতে, জয়িতাদির ভাইয়ের সাথে কিন্তু তার বাবা মায়ের একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো। কিন্তু এই বাচ্চাটা হওয়ার পরে ওরা সবাই সব কিছু ভুলে যায়, ভাবে যে বাচ্চাটা হয়েছে, সবাই খুব খুশি। আর ওনার ভাইয়ের বউকে কিন্তু সবাই ভীষণ ভীষণ ভালোবাসত, ইভেন জয়িতাদিও খুব ভালোবাসত। বাচ্চা হলো, সব কিছু কিছুদিন ঠিকঠাক চললো, তারপরে আবার অশান্তি। এবং যেটা জয়িতাদি জানতে পারে যে ওই মেয়েটি এবং তার বাপের বাড়ির লোক এসে নাকি ওর ভাইয়ের গায়ে পর্যন্ত হাত তুলতো, তোকে মারধরও করতো ওর ভাইকে। তো অনেকবার জিজ্ঞেস করা হয়, অনেকবার বলা হয় যে ঠিক আছে, কি ব্যাপার হয়েছে আমাদের বল, আমরা কথা বলছি। আর বউয়ের সাথে তোর ঝগড়াঝাটি হতেই পারে, সেটা তোদের একান্ত স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, সেই জায়গা থেকে বাপের বাড়ির লোক কেন আসছে? তো তখন জয়িতাদির ভাই বলতো, না কিছু বলতে যাস না, আসলে আমার তো কর্মটা খুব খারাপ, আমি আগের জন্মে ওর উপর অনেক অশান্তি করেছি, ওর উপর অনেক অত্যাচার করেছি। এবং আমি স্পষ্ট জানি, হয়তো তোরা বিশ্বাস করবি না, ওই যে ওদের মদনপুরের যে বাড়ি, যেখানে ওই বেল গাছ, আমি ওইখানে ওকে একবার খুব মারধর করেছিলাম। ও অনেক কষ্ট পেয়ে ওইখানে ও নাকি নিজের প্রাণ কেড়ে নিয়েছিল অশান্তি সহ্য না করতে পেরে। এবং ওনার ভাই বলে যে, এবং আমি এটাও জানি যে আমি বহুকাল আমার আগের জন্মে অত্যন্ত খারাপ ব্যবহার করেছি, মানুষ আমার সম্পর্কে কখনো ভালো বলতো না। এবং একটা সময় যখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি খারাপ কাজ করেছি, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পছন্দ করে না, আমার জীবনটাও কিন্তু ওই বেলতলার ওখানটাতেই শেষ হয়ে গেছিলো। তো একদিন ওনার ভাই মা এই সমস্ত কথা, ভাইয়ের এই কথা শুনে জয়িতাদি এবং ওনার মা না ভীষণ রেগে যায়, বলে তুই কি এসব উল্টোপাল্টা বলিস বলতো। তো তখন জয়িতাদি ভাবলো যে না, ভাই যেই কথাগুলো বলে এগুলোর সত্যতাটা যাচাই করা দরকার। তো একদিন ভাই কি করে, কাউকে না জানে ওনার জয়িতাদি এবং ওনার হাজবেন্ড দুজনে মিলে ওই যেখানে আর কি মদনপুরে ওনার ভাইয়ের বউয়ের যে বাড়ি রয়েছে সেখানে ওরা যায় এবং গিয়ে ওই পরিবার সম্পর্কে একটু খোঁজ খবর করে। তো যেটা জানতে পারে যে ওই পরিবারটা, ওর পাশে আর একটা বাড়ি ছিল, পুরোটাই একটা বিশাল পরিবারের অন্তর্গত। ওর বউয়ের যে বাপের বাড়ি, তারা হচ্ছে একটা বিশাল বড় বনেদি পরিবার ছিল অনেক বছর আগে, অনেক বছর আগে। তো সবাই একসাথে থাকতো। তো সেই পরিবারে নাকি একটি ছেলে ছিল এবং তার বাবা মাও প্রচণ্ড অহংকারী ছিল, এবং ছেলেটি নাকি প্রচণ্ড নেশাভান করতো এবং বউকে নাকি খুব অত্যাচার করতো। এবং বউকে এমন অত্যাচার করতে তার এমন অবস্থা হয়েছিল, সেটা কি প্রচণ্ড রোগা হয়ে গেছিলো, খেতো না, মানসিক অবসাদে চলে গেছিলো। এবং সে নাকি, যেটা ওনার ভাই বলেছে, যে ওই বেলগাছ যেখানে ছিল ওইখানে সত্যিই নাকি সে বিষ খেয়ে নিজের প্রাণ নিজে নিয়ে নেয়। এবং এই বিষ খেয়ে স্ত্রী মারা যাওয়ার পর থেকে উনি আরও উগ্র স্বভাবের হয়ে ওঠে। উনি আর তারপরে বিয়ে করেননি ঠিকই, কিন্তু মানুষের সাথে খুব দুর্ব্যবহার করতেন, সারাদিন নেশায় চুর হয়ে থাকতেন। এবং একদিন নাকি উনি নিজেও ওই বেলতলার ওখানেই বিষ খেয়ে ঠিক একইভাবে ওনার স্ত্রী যেভাবে মারা গেছিল সেভাবে উনি নিজের জীবন নিয়ে নেয়। এবং ওই যে বলেছিল যে পাশে একটা বাড়ি ছিল, সেটা কিন্তু ওদেরই কোনো জ্ঞাতিগোষ্ঠীর বাড়ি ছিল। সেই বাড়িটা তারপরে সেই বাড়ির লোকেরা আর ওইখানে থাকতে পারে না, তারা সব বেচে দিয়ে চলে যায়। এবং এখন যে নতুন মালিক, সে ওই পুরনো বাড়িটা ভেঙে একটা নতুন বাড়ি করেছে। তো পুরো বিষয়টা কিন্তু
জয়িতাদির কাছে এবার পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেল। এটা বুঝতে পারলো যে ওনার ভাই যে কথাগুলো বলছিল সে কথাগুলো একটাও মিথ্যা না। সত্যি কিছু কিছু মানুষ আছে যারা পূর্বজন্মের কথা মনে করতে পারে, তারা সত্যিকারেরই কিন্তু জাতিস্বর, এটা কিন্তু মিথ্যে নয়। তো যাই হোক, এইভাবেই চলতে থাকে ওদের সংসার এবং একটা সময় পরে মেয়েটি কিন্তু তার ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যায় এবং জয়িতাদির ভাইয়ের সাথে সে অর্থে কোনো আজকের ডেটেও সম্পর্ক নেই, কিন্তু ওনার ভাই প্রত্যেক মাসে একটা ভালো অঙ্কের টাকা শুধুমাত্র খোরপোশ হিসেবে নয়, মানে পারলে সে সবই দিয়ে দেয়। মানে ওনার ভাই আর কি প্রচণ্ড রকমভাবে এখনও মানসিক চাপে রয়েছে, মানে ওনার ছেলের ওনার থেকে দূরে চলে যাওয়া, ওনার স্ত্রীর ওনার থেকে দূরে চলে যাওয়া, এটা উনি না মানতে পারেনি। তো টাকা পয়সা দিয়ে যায় এবং এখনও অবধি উনি রিগ্রেট করে যে উনি আগের জন্মে যে অন্যায়টা করেছিলেন তার ফল হিসেবে এই জন্মে উনি এগুলো ভোগ করছেন। তো এটাই ছিল ঘটনা। আমি প্রার্থনা করবো জয়িতাদির ভাই যেন খুব ভালো থাকেন, খুব সবথেকে ভালো যদি উনি ওনার স্ত্রী এবং ওনার ছেলে ওনার সাথেই থাকেন। যদি সেটা সম্ভব নাও হয় ওনারা ভালো থাকুন, এটাই চাই। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখাবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।